কোনো রকম ওভেন ছাড়াই, কোনো রকম বিটার ছাড়াই গ্যাসের চুলাতেই বানিয়ে ফেললাম ভ্যানিলা স্পঞ্জি কেক। একদম দোকানের মতো হয়েছে খেতে। বাসাতেই যদি এরকম সুন্দর স্পঞ্জি ভ্যানিলা কেক বানাতে পারেন তাহলে আর দোকান থেকে কিনতে হবে না। এত সহজভাবে এটা বানানো যায় যে যতবার আমি বানিয়েছি ততবারই অনেক অনেক মজা হয়েছে। একদম সফট স্পঞ্জি, খুবই মজা হয় খেতে এটা। যতবার বানিয়েছি ততবারই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ফেলড হই নাই। তো কিভাবে আমি এটা বানাই সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এটা বানানোর জন্য প্রথমে আমি ব্লেন্ডিং জারে দুইটা ডিম রুম টেম্পারেচারে থাকা, যদি আপনাদের ডিমটা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তো চিনিটা যারা বেশি খেতে পছন্দ করেন তারা বেশি করেও দিতে পারেন। তো কেকের সাথে এতটুকু চিনি আমার কাছে ভালো লাগে, তো ওরকমই আমি দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ তেল, সয়াবিন তেল। তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকেও গরুর দুধ, কম গরুর দুধ, একদম আগে থেকে জাল করা। তারপরে এগুলো সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে। একটু থেমে থেমে ব্লেন্ড করে নেবেন 2-3 মিনিটের মতো। আর টেক্সচারটা কেমন এসেছে ঠিক এরকম আসবে। মিক্সচারের টেক্সচারটা ঠিক এরকম আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো। আর যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা হচ্ছে ডিমের সাদা অংশটা চিনির সাথে আগে ফাটিয়ে নেবেন। তারপরে বাকি মিশ্রণগুলো অ্যাড করে এরকম গোলা তৈরি করে নেবেন। তো এরকমটা হয়ে গেলে, এরকম টেক্সচারটা হয়ে গেলে তখন এর মধ্যে 1 চিমটি লবণ, 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে আবার একটু মিক্সড করে নেব। কেকের এই মিক্সচারটাই যদি খুব সুন্দরভাবে আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার কেকটা খুব সুন্দর আর পারফেক্ট ভাবে হবে। তো এখন 1 কাপ ময়দা অ্যাড করে দিতে হবে। তার আগে ময়দাটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যেন ময়দার মধ্যে কোনো রকম ময়লা না থাকে। গুঁড়ি গুঁড়ি অনেক ময়লা থাকে, যার জন্য খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। তো ময়দাটা ছেঁকে নেওয়ার পর আমি মিশ্রণের সাথে অল্প অল্প করে দিয়ে দিয়ে মিক্সড করে নেব। তো খুবই ভালো করে এটা কিন্তু মিক্সড করে নিতে হবে একটু ধৈর্য সহকারে। যখন বানাবেন তখন ভাববেন যে আমি এটা পারবো করতে, কোনো ব্যাপার না। আর একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, তাহলে দেখবেন আপনার কাজ সবকিছু পারফেক্ট হবে। কোনো প্রকার নার্ভাস হওয়া যাবে না। তো আমি প্রথম দিন যেদিন বানিয়েছিলাম একদম নার্ভাস হইনি, খুব সুন্দরভাবে ধীরে ধীরে কাজগুলো সব করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে যতবারই বানিয়েছি। তো আমি আস্তে আস্তে ময়দাগুলো দিয়ে খুবই সুন্দরভাবে পারফেক্ট একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি, একদম সফট। যেন দেখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমন হবে মিক্সচারটা। যদি এরকম পর্যায়ে এসে দেখেন যে আপনার গোলাটা একটু ঘন ঘন লাগছে, তখন আপনারা তরল দুধ একটু অ্যাড করে দিতে পারেন। তো আমার এটা একদম ঠিকঠাক ছিল। তো এই জন্য আমি এখানে লাস্ট যেই ইনগ্রেডিয়েন্টগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ বেকিং সোডা আর হচ্ছে যেই ভ্যানিলা এসেন্স, ওই ভ্যানিলা এসেন্সের 1 শিপি, যে যতটুকু বোতল ছিল ওটার শিপি পরিমাণ নিয়ে 1 শিপি পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ভ্যানিলা এসেন্স বাসায় না থাকে তাহলে আপনারা হচ্ছে লেবুর খোসা বা লেবুর একটু রস 2-3 ফোঁটা দিতে পারেন, তাহলে ডিমের আষ্টে গন্ধটা লাগবে না। তো আমার একদম মিক্সচারটা একদম রেডি। কেকের মিক্সচারটা খুবই ভালো করে কিন্তু ওটা করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো তারপরে আমি এখন এই যে সিলভারের এই বাটিটাতে আমি হচ্ছে কেকটা সেট করব। তো এটার মাপ অনুযায়ী আমি কাগজ কেটে নিয়েছি। কাগজটা বসিয়ে দিয়ে তেল দিয়ে আমি একদম গায়ের সাথে লেপটে দিচ্ছি। সাইডেও আমি কিছু কাগজ মাপ দিয়ে আগে থেকেই কেটে নিয়েছি, ওটাও আমি তেল দিয়ে একদম সেট করে নিব। আমার এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা বাজার থেকে কিনিনি। বাজারে কিন্তু বিভিন্ন শেপের কেক বেক করার জন্য বাটি কিনতে পাওয়া যায়, ওগুলো আপনারা কিনে ফেলতে পারেন। তাছাড়া এই সিলভারের বাটিগুলোতে খুবই সুন্দরভাবে কেক হয়, যার জন্য আমি কিনিনি। বাসাতে যেহেতু এটা ছিল, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আর এই যে মিক্সচারটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। কাগজটা সেট আপ করার পরে একটু উপর থেকে ঢালবেন যাতে পুরো সমানভাবে পাত্রটাতে বসে যায়।
তারপরে আমি হচ্ছে একটু ড্যাব ড্যাব করে দিলাম যাতে কোনো প্রকার লাম্পস না থাকে মিক্সচারটার ভিতরে। আর এই যে ননস্টিক এই পাত্রটাতেই আমি হচ্ছে কেকটা বানাবো। প্রথমে পাত্রটাকে আমি 5 মিনিট জাল করে নিয়ে হিট করে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি ঢাকনা। ঢাকনাটার মধ্যে যেহেতু ফুটা ছিল সেই ফুটাটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে বড় কোনো পাতিলেও কিন্তু খুব সুন্দরভাবে এই কেকটা বানাতে পারবেন। ননস্টিক কুকারেই যে হবে এমন কোনো কথা নেই, বড় পাতিলেও কিন্তু বানানো যাবে। আমি কিন্তু বড় পাতিলেও বানিয়েছি। আর চুলার জালটা কিন্তু ঠিক এরকম হবে, মানে মিডিয়ামের থেকে আর একটু কম, এরকম জালেই কিন্তু পুরো কেকটা বানিয়ে নিতে হবে। তারপরে 45 থেকে 50 মিনিট অপেক্ষা করতে হবে, ঢাকনা উঠানো যাবে না। 40 মিনিটের পর আমি চেক করে দেখছি, কাঠি দিয়ে টুথপিক কাঠি দিয়ে চেক করে দেখছি যে কেকটা হয়েছে কিনা। যেহেতু খুব সফটভাবে উঠে এসেছে তখনই বুঝতে হবে যে আপনার কেকটা পারফেক্টভাবে হয়েছে। 45 মিনিট পরে আমি ঠান্ডা হয়ে গেলে এখন আমি কেকটা সার্ভ করব। সাইড থেকে একটু চাকু দিয়ে ভালো মতো উঠিয়ে নিচ্ছি, মানে আলগা করে নিচ্ছি। তারপরে আমি কেকটা নামালাম। তারপর দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যদি আপনারা আরো একটু পোড়া পোড়া খেতে চান আরো 5 মিনিট রেখে দিতে পারেন, তাহলে উপরটা আরো একদম ব্রাউনি হবে। আর দেখেন কতটা সফট হয়েছে, খেতে অনেক মজা হয় মাশাআল্লাহ। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ফেলড হবে না। আর আমাদের বাসার তো সবাই পছন্দ করে আমার হাতের কেক। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।